3 দিনের মাথায় আমার একটু পায়ে সমস্যা হয়ে গেছিলো, যেটা খুব সমস্যাজনক হয়ে গেছিলো। আমার ভাষার দিক থেকে প্রচুর সমস্যা হচ্ছিল। সাহায্যও করেছে, বিভিন্ন রকম ভাবে হেল্প করেছে, পাশে দাঁড়িয়েছে। তখন আমি জায়গা পাচ্ছি না, শুধু ধান ক্ষেত, চারিদিকে শুধু ধান ক্ষেত, থাকার জায়গা নেই। আর মেন আর তামিলনাড়ুতে একটু প্রবলেম হয়েছে, এটা আমি বুঝলাম। আমার থেকে 1 কিলোমিটার মতো গেছে। আমি এর আগেও বলেছি, এটা আমার একার যাত্রা নয়, চুচুড়া হুগলি সকলের যাত্রা ছিল। তখন নিজের প্রতি একটা বিরক্ত মনে হচ্ছিল যে কখন রাস্তার বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম কমেন্ট করতো। তো হ্যালো বন্ধুরা, তোমাদের হুগলি চুচুড়ার ছেলে দেখো অবশেষে নন্দী মহারাজকে নিয়ে, এই হচ্ছে নন্দী মহারাজ। নন্দী মহারাজ একদম ভারতের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি। তো এই দেখো, এরপর আর কোনো রাস্তা নেই, এরপর শ্রীলঙ্কা। এই দেখো অশোক স্তম্ভ দেখতেই পাচ্ছ। ভাই অবশেষে আর রাস্তা নেই, ছেলে আর রাস্তা পাচ্ছে না। এরপর একদম ইন্ডিয়ার শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি আমার নন্দী মহারাজকে নিয়ে। ভালোবাসায় দেখতেই পাচ্ছ। আজ আমরা রয়েছি সন্ধ্যা সপ্তাহে। এখান থেকেই ঠিক 1.5 মাস আগে একজন ভাই বলতে পারো বা দাদা বলতে পারো, সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিল। তার সাথেই আজকে বসে রয়েছি। এখানে চুচুড়া থেকে পুরী গেছিল, তারপর মাল্লিকার্জুন, তারপর রামেশ্বরম থেকে কন্যাকুমারী হয়ে যাত্রা শেষ করে। তো তার থেকে শুনে নেবো এই যাত্রার সম্পর্কে কিছু যদি বল। তো সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দাদাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে আমার কাছে এসেছে কিছু আপডেট দেওয়ার জন্য। তো আমার যাত্রা শুরু হয়েছিল 10ই নভেম্বর। তো 10ই নভেম্বর ফার্স্ট গেছিলাম আমি পুরী, তারপর আমি অন্ধ্রপ্রদেশ মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ গেছিলাম, তারপর ওখান থেকে গেছিলাম রামেশ্বরম। রামেশ্বরমের পর গেছিলাম ধনুষকোটি, যেটা ভারতের লাস্ট প্রান্তে, ওখানে আর উপর পড়ার রাস্তা নেই। তো তারপর ওখান থেকে গেছিলাম আমি কন্যাকুমারী। কন্যাকুমারীতে আমার যাত্রা শেষ হয়েছে, তারপর আমি 38 দিনের মাথায় বাড়ি ফিরেছি। এই যাত্রা মানে তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল, কি কি অসুবিধা হয়েছে বা কি কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে, সেখান থেকে কিভাবে বেরিয়েছে? সমস্যার মধ্যে বলতে গেলে, প্রথম যখন আমি পুরীর উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম, মানে লক্ষ্যের দিকে বেরোচ্ছিলাম, তখন 3 দিনের মাথায় আমার একটু পায়ে সমস্যা হয়ে গেছিলো, যেটা খুব সমস্যাজনক হয়ে গেছিলো। যে আমি একটা কথাই ভাবছিলাম যে এখন আমি পুরী পৌঁছতে পারিনি, ফার্স্ট যে আমার টেম্পেল ছিল। তো আগের যাত্রাটা আমি কি করে করবো, এটা একটুখানি প্রবলেমের টেনশনের মধ্যেও ছিলাম খুবই। তো যাই হোক, তারপর থেকে আমি কিলোমিটার কমিয়ে দিয়েছিলাম। যে লেভেলে আমি টানছিলাম সাইকেল 120-30, তারপর আস্তে করে কিলোমিটারটা আমি কমিয়ে দিলাম সাইকেল চালানো। তো তারপরও যা হোক করে আস্তে আস্তে পায়ের ব্যথাটা একটু কমতে লাগলো। তারপর ওখান থেকে মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ গেলাম। তো বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। আর অভিজ্ঞতা বলতে গেলে অন্ধ্রপ্রদেশে একটা জঙ্গল পেয়েছিলাম, মানে ফরেস্ট, নালামালা ফরেস্ট, ওটা আমার খুবই টাফ মনে হয়েছে। আর জঙ্গলটা অনেকে বিভিন্ন রকম বলছে, কেউ বলছে 80 কিলোমিটার, কেউ বলছে 70 কিলোমিটার। কিন্তু জঙ্গলটা আমি যখন পুরো ডিস্টেন্স দেখলাম, তো জঙ্গলটা হচ্ছে 38 কিলোমিটার জঙ্গল। আর আমার ভাষার দিক থেকে প্রচুর সমস্যা হচ্ছিল। মানে আমি যে উড়িষ্যা যখন টপকে চলে গেলাম, আমার ভাষাতে খুব প্রবলেম চলে এসেছিল, কিন্তু আমি কারো ভাষা বুঝতে পারছিলাম না। আর আমি গুগল ট্রান্সলেট ইউজ করতাম, গুগল ট্রান্সলেটও ইউজ করলেও আমার প্রবলেম হচ্ছে, যেহেতু তাকে আমি কিছু বলতে বলছি, সে কোনো কথা বলতে চাইছে না। মানে সে হ্যালো হ্যালো বলছে, আমি বলছি গুগল ট্রান্সলেট আমার কথা বলতে বলছে না, ভাষারই প্রবলেম হতো। আর মানুষজন বলতে গেলে খুবই ভালো, অন্ধ্রপ্রদেশে খুবই ভালো মানুষজন পেয়েছি, সাহায্যও করেছে, বিভিন্ন রকম ভাবে হেল্প করেছে, পাশে দাঁড়িয়েছে। আর আমার চুচুড়া সকলবাসী পাশে সাপোর্ট করেছে, এগিয়ে গেছি বিভিন্ন রাস্তায়, বিভিন্ন রকম ফেসিং। আর তামিলনাড়ুতে একটু প্রবলেম হয়েছে, সত্যি কথা বলতে। তামিলনাড়ুতে যেই জায়গাগুলো আমি স্টে করতাম, মন্দির ফন্দিরে, সেই জায়গাগুলো সব কাছাকাছি মারা থাকতো রামেশ্বরম, তামিলনাড়ুর দিকে, সেই জন্য একটু প্রবলেম হয়েছে ওখানে। আচ্ছা, মোটামুটি প্রতিদিন কত কিলোমিটার করে সাইকেল চালাতে, আর মানে কটায় বেরোতে বা কটায় শেষ করতে এরকম? আমি ভোরবেলায় বেরোতাম, 5টা 5:30টার সময় ভোরবেলায় বেরিয়ে যেতাম। তো ভোরবেলায় বেরোনোর পর আমার পুরো যতক্ষণ না সন্ধ্যে হচ্ছে, সন্ধ্যে হওয়ার আগে আমাকে থাকার জায়গা খুঁজে নিতে হতো। কেননা তার মধ্যে থাকার জায়গা যদি আমি না খুঁজে, আমার সমস্যা হয়ে যেত। আর রাস্তাঘাটে আমি রাত্রি চালাতাম না, কেন হাইওয়ে রাস্তা, ট্রাকের ব্যাপার আছে, তাই জন্য আমি দিনের বেলার মধ্যেই যা হোক করে জায়গা খুঁজে নিতাম। এই ভোর 5টা থেকে ওই 4টে 4:30 অব্দি সাইকেল চালাতাম। তোমার ভিডিওতেই আমি দেখেছি যে অনেক সময় থাকার জায়গা পাচ্ছ না বা একটা হাইওয়ের মধ্যে পড়ে গেছো, কোনো কিছু নেই, তো তখন কি মনে হয়েছে? তখন মনে হয়েছে আমি ততক্ষণ, মানে যতক্ষণ না থাকার জায়গা পাচ্ছি, হাইওয়ে যতই পড়ুক, আমার কিলোমিটার যেমন 105 কিলোমিটার, আমার একটা টার্গেট রাখলাম 105 কিলোমিটার, এর আগে একটা হয়েছে। তো তখন আমি জায়গা পাচ্ছি না, শুধু ধান ক্ষেত, চারিদিকে শুধু ধান ক্ষেত, থাকার জায়গা নেই। আর মেন বাস স্ট্যান্ড এসব পেয়েছি।
তাও ওখান থেকে আমাকে 15-20 কিলোমিটার যাওয়ার পর একটা হলো জনসংখ্যা জায়গা পেয়েছি, সেখানে স্টে করতাম। আমি ফাঁকা জায়গায় স্টে করতাম না, কেননা আমি একা মানুষ, রাস্তাঘাটে যদি কেউ ধরে আমার কিচ্ছু করার নেই, আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না। প্রথম কথা হচ্ছে এটা। আর আমি সবসময় যখন যেতাম, আমার নন্দী মহারাজ যে অ্যাকচুয়ালি সাইকেল জানবে তোমরা, তো তাকে আমি সবসময় সতর্কভাবে রাখতাম, যেহেতু ওই আমার যাওয়ার পথে সাথী। তার যদি রাস্তাঘাটে কোনো অবস্থা, মানে কেউ যদি নিয়ে চলে যায় গাড়ি, ট্রাকের ব্যাপার বুঝতেই পারছো, তাই ওকে আমি সবসময় আমার সাথেই রাখতাম। মানে এই সাইকেল নিয়ে কি কোনো সমস্যা হয়েছে, কোনো জায়গায় লিক হয়ে গেছে বা পাংচার হয়ে গেছে, সেটা কিভাবে অতিক্রম? হ্যাঁ, সাইকেল মানে এমনি আদার্স কোনো সমস্যা সাইকেল আমার হয়নি, এমনি আমার দুবার লিক হয়ে গেছিল। একবার লিক হয়ে গেছিল, নিজে আমি সাইকেলের যন্ত্রপাতি সব আমার কাছেই ছিল, তো আমি ক্যারি করেছিলাম সবকিছুই, আর আমি নিজেই লিক সারিয়েছি, কিন্তু আমি সারাতে কিছুই জানতাম না। এই বলে না মানুষ বিপদে পড়লে, দুবারই নিজেই সারিয়েছি, যা হোক করে নিয়েছি। কিন্তু যেই লিকটা লাগে 10-15 মিনিট, সেটা আমার সারাতে 1.5-2 ঘন্টা লেগে গেছে, কিন্তু সারিয়ে নিয়েছি, না জানলে যেটা হয়। আচ্ছা, মানে কখনো কি এমন মনে হয়েছে যে আর মানে যাত্রার সময় আর পারছি না বা মনে জোর পাচ্ছি না, তখন কি অভিজ্ঞতা হয়েছে বা কিভাবে সেখান থেকে বেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে? তো আমার এক সময় মনে হয়েছে, মানে এমন এমন রাস্তা ফেস করছি যেখানে আমি দূর দূরান্ত রাস্তার কোনো শেষই হচ্ছে না, যেমন কি হাইওয়ে এমন এমন পেয়েছি যে আমার রাস্তার কোনো শেষই নেই। তখন নিজের প্রতি একটা বিরক্ত মনে হচ্ছিল যে কখন রাস্তাটা শেষ করবো। কিন্তু আমার বিরক্ত বলতে এই জিনিস নয় যে আমি টুকটা করবো না বা যেতে পারবো না, এই জেদটা আমি রেখে দিয়েছি যে আমি করেই ছাড়বো এটা। আর আমি যখনই ভেঙে পড়তাম, তখন আমি ভিডিওর মাধ্যমে আপলোড দিতাম মানুষকে, যে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, নিজের মনে একটু কনফিডেন্স দাও যাতে আমি এগোতে পারি। তো আমার চুচুড়া হুগলিবাসী অনেক আমাকে সাপোর্ট করেছে, অনেক রকম ভাবে অনেক রকম কমেন্টে আমাকে এগিয়ে নিয়ে গেছে। আর এটা আমার একার যাত্রা না, চুচুড়া হুগলি সকলের যাত্রা। একদম। আমরা ভিডিওতেও দেখেছি যে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, কোথাও কোথাও দেখেছি যে বর্ডারের পুলিশের সাথেও তোমার দেখা হয়েছে, তাদের থেকে কিরকম কি সাপোর্ট? তো তাদের থেকে সাপোর্ট বলতে সেরকম কিছু পাইনি। মানে আমার একটা জায়গায় সমস্যা হয়েছিল, যেখানে আমি গেছিলাম একটা আশ্রমে থাকার জায়গা নেয়নি, বললো থানায় যাও, তুমি থানায় গিয়ে দেখো, ওরা যদি লিখে দেয় তাহলে থাকতে হবে। থানায় যখন গেলাম, থানার লোক বলছে তুমি লোকাল কোনো জায়গায় গিয়ে থাকো। থানার লোকও সেরকম ভাবে সহযোগিতা করেনি আমাকে। তো তারপর ওই যেই পুলিশের তুমি যে ছবিটা বলছো, ওটা তোমার তামিলনাড়ু। আচ্ছা, ওটা হচ্ছে পাম্বাম ব্রিজের কাছে তোলা হয়েছিল এই ছবিটা। সেই মানুষটাকে আমি যখন ফটো শুট করছি, মানে ফটো তুলছি বা ভিডিও বানাচ্ছি, তো সেই পুলিশ দুটো দেখে আমার কাছে চলে এসেছে, মানে আমি এত দূর থেকে সাইকেল নিয়ে গেছি, তারা দেখে আমার কাছে এসেছে। তো তারা বলছে তুমি এত দূর থেকে এসেছো, কোথায় যাচ্ছ না, জিজ্ঞাসাবাদ করে কথা বললাম। আর আমার অতটা ভাষা ওরা বুঝতে পারছিল না। এই যাত্রায় এমন কিছু ঘটেছে বা অনুভূতি হয়েছে যেটা মানে তুমি ভুলতে পারবে না বা চাই মনে থেকেই যাবে, মানে সেটা খারাপ দিক থেকে হোক বা ভালো দিক থেকে? তো ভালো দিক থেকে একটা জিনিস আমি বলবো, আমার যাত্রাতে আমি জানি না কিভাবে সম্ভব হয়ে গেছে একটা জিনিস, বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়েছে। আর আমি যখন জঙ্গল পার করছিলাম, এটা আমার সব থেকে আজব লেগেছে যে একটা কুকুর হঠাৎ করে আমার সামনে দিয়ে যাচ্ছিল। এটা আমি বুঝলাম, আমার থেকে 1 কিলোমিটার মতো গেছে আমার সাথে, মানে সঙ্গে সঙ্গে মানে সে আমার আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। জানি না এটা কিভাবে হয়েছে। আর কিছু কিছু সময় এমন এমন জিনিস হয়ে যাচ্ছে, আমি নিজেও ধারণা করতে পারছি না এটা কি করে হয়ে যাচ্ছে। যেমন মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ যেদিন আমি বেরোবো, একটা দাদার সাথে আলাপ হয়েছিল কলকাতাতে, সে দাদাটা কলকাতায় এসেছিল, সেও একা ট্যুর করছিল ট্রেনে। তো আমরা বেরোলাম বেলার দিকে, মানে রাত্রিবেলা যাবো, চা পা খাবো, চলে যাবো। তারপরের দিন ভোরবেলায় যখন বেরোবো, 8টা চলে গেলাম, মন্দিরের কাছে পৌঁছে যাবো। মন্দির দর্শন করলাম, দর্শন করার পর চা পাচ্ছিলাম না, সারা রাস্তা চা পেলাম, হঠাৎ করে একজন চা নিয়ে চলে। এইগুলো মিরাক্কেল, মানে কোথা থেকে এই জিনিসগুলো চলে আসছে আমি বুঝতে পারছি না। বাবা পদে পদে সঙ্গ দিচ্ছে, আমি বুঝতে পারছি, এটা মন থেকে ফিলিংস করছি যে কিছু না কিছু একটা ব্যাপারে সঙ্গ হচ্ছে। আর আমি যতবারই বেশিরভাগ স্টে করেছি মন্দিরে, দেখেছো কিনা জানি না ভিডিওর মাধ্যমে, আমি বেশিরভাগই মন্দিরে স্টে। আমি চট করে কোথাও স্টে করি, আর মন্দিরে আমি সব জায়গায় জায়গা পেয়ে যেতাম, কিন্তু একটু বোঝাতে সমস্যা তো পেয়ে গেছি, ওই ভাষার যেটা অসুবিধা। তোমার প্রথম যাত্রা তো কেদারনাথ ছিল? প্রথম যাত্রা কেদার ছিল, তারপর ওখান থেকে আমি গেছিলাম না, প্রথম অ্যাকচুয়ালি কেদারই ছিল। যাওয়ার পথে রাম মন্দিরটাও পেয়েছি, রাম মন্দিরও ঘুরে নিয়েছিলাম। রাম মন্দির থেকে লখনৌ মিউজিয়াম করার পর তোমার তারপর ওখান থেকে হরিদ্বার হয়ে। তো ওইটার সাথে এটার কতটা পার্থক্য ছিল, মানে কোনটা তোমার বেশি চ্যালেঞ্জিং বলে মনে হয়? চ্যালেঞ্জিং বলতে গেলে কেদারের দিকটা একটু আলাদা পার্ট পড়ে যাচ্ছে, কেননা ওদিককার মানুষজন একটু আলাদাই। তুমি যদি ওখানে কোনো প্রবলেমেও পড়ে যাও পয়সা করে দিক থেকে বলো, উত্তরাখণ্ডের দিকে তুমি হেল্প পেয়ে যাবে, এটা আমি মনে করি। আর এখানে তোমার পয়সা ছাড়া কিছু নেই। মানে সেখানে কি এরকম কোনো পরিস্থিতি হয়েছিল? মানে এখানে কেমন বলবো তোমাকে দাদা, যে জিনিসটা ধরো পয়সা ছাড়া যেমন কি বিভিন্ন রকম দাম বেশি নিচ্ছে প্রচুর, মানুষের সাথে মানে বাইরে জানবে না সেই সুযোগটা। সেই জিনিসটা হচ্ছে। আর মেন খাবার দাবারের দামও প্রচুর, আর খাবার দাবার ভালো না অতটা, আমার পছন্দ হয়নি, কার কি জানি না।
আমার পছন্দ হতো না, মানে সারাক্ষণ ইডলি ধোসা খেতে হতো, এইসব আচ্ছা, হ্যাঁ, এইসব চলতো। আচ্ছা। তো যখন প্রথম বাড়িতে বললে যে এই 4টে জায়গায় পুরী হয়ে পুরোটা করবে, তখন তাদের প্রতিক্রিয়া কি ছিল, কি বলবে? তো তারাও একটু টেনশনের মধ্যেই ছিল, যেহেতু মা বাবা সবাই টেনশনে থাকারই কথা, যেহেতু ছেলে এত দূর যাচ্ছে। তো এর আগেও এরকম টেনশনে ছিল, তো এর আগে যখন দেখেছি একটা জিনিস সাকসেস করে আমি এসেছি, তো এবারে আমাকে অতটা কোনো বাধা আটকায়নি। তো আমার বাড়ির লোক বলো, আমার নিজের কাছের মানুষ, সবাই আমাকে সঙ্গ দিয়েছে যাওয়ার জন্য, কোনো অসুবিধা আশা করি হয়নি দিক থেকে। এই যে যাত্রায় যাওয়া, বিভিন্ন জায়গা ঘোরা, তো এটা মানে সাইকেল নিয়ে যাব, এটা কিভাবে মাথায় এলো? অনেকে তো এমনি যায়, ট্রেনে যায়, বাইকে যায়, না ইয়েতে। দেখো, সাইকেল নিয়ে যাওয়ার কারণ আমার একটা কিছু না, আমি যে বাবা যে এত দূর দূরে বসে রয়েছে, কি কি ফেস করতে হচ্ছে রাস্তাঘাটে, যে আমি কি করে ফেস করে যাচ্ছি, বাবার কাছে তো বুঝলাম, ট্রেনে বুঝলাম, গাড়িতে চালাম, চলে গেলাম, কিন্তু এই যে এতটা পথ যাচ্ছি ফেস করতে করতে, রাস্তায় এই বিপদ আসছে, এই বিপদ থেকে আমার বেরোতে হচ্ছে, এটা একটা নিজের প্রতি চ্যালেঞ্জ হিসেবে থেকে যাচ্ছে, বাবার কাছে আমি যাবোই এরকম ফেস করি। আর মানুষকে তার মধ্যে একটা বার্তাও দিই আমি, যেমন আগের বারে যেমন দিয়েছিলাম সেফ ড্রাইভ সেফ লাইফ, এবার একটা গাছ নিয়ে বার্তা দিয়েছিলাম, এই বার্তাগুলো আমি মানুষকে দিতে চাই। আর আমি জলও এনে ঢালি, তো এর আগে গৌরীকুণ্ড থেকে বাবা আমাদের জল ঢেলে, আর এটাও আমি 22 কুণ্ড থেকে জল নিয়ে এসে বাবা আমাদের চড়িয়েছিলাম। যেদিন তুমি একদম শেষ লক্ষ্যে পৌঁছলে, সেদিনের অনুভূতিটা কেমন ছিল? একটা আলাদাই ব্যাপার ছিল সেদিকে, মানে বোঝানো যাবে না সেই জিনিসটা মানুষকে, মানে যে একটা আলাদাই ফিলিংস, যেরকম আমি সাকসেস হয়ে গেছি জিনিসটা, যে মানুষ আমাকে এত দূর নিয়ে চলে গেছে, আমি নিজেও বিশ্বাস করতে আমি জায়গায় চলে এসেছি, মানে একটা আলাদা, মানে একটা আলাদাই, ওটা বলে বোঝানো, হ্যাঁ, বোঝানো যাচ্ছে না জিনিসটা অ্যাকচুয়ালি। আচ্ছা, ধরো মানে তোমার দেখে বা তোমার মতনই আরো অনেকে হয়তো যেতে চাইলো, হয়তো সাইকেলে যেতে চাইলো বা অন্য বিভিন্ন মাধ্যমে যেতে চাইলো, তাদের জন্য কি বার্তা দেবে বা পরামর্শ দেবে, মানে তোমার এক্সপিরিয়েন্স? আচ্ছা, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, যে অ্যাকচুয়ালি দেখো, পৃথিবীতে দেখার অনেক কিছু আছে, পৃথিবীতে সত্যি কথা বলতে দেখার অনেক কিছু আছে। মানুষে হয়তো কাজের জন্য যেতে পারে না, বা সংসারের চাপের জন্য যেতে পারে না, হয়তো অনেক পরিস্থিতিতে যেতে পারে না, কিন্তু দেখো আমি যাই, আমি আমার নিজের একটা ছোট্ট দোকান আছে সামনে তলায়, আমার ঘরের দায়িত্ব পুরো আমার, আমি কিন্তু এত কিছু কাজের মধ্যে হলেও টুকটুক করে 20, 30, 40 করে আমি পয়সা জড়ো করি আমি আমার ট্যুরের জন্য। তো আমার সবকিছু ফেস করে হলে আমি ট্যুরে যাই, কেননা পৃথিবীতে জীবনটা আমি একবার পেয়েছি মানুষকে, তাই পৃথিবীটাকে দেখতে চাই কি কি আছে, পৃথিবীতে এত সৌন্দর্য জিনিস আছে। তাই সকলকে একটাই কথা বলবো, যে এই ছোট্ট পুকুরের মধ্যে আটকে থেকো না, এই পুকুর থেকে বেরিয়ে দেখো, পৃথিবীতে দেখার অনেক কিছু আছে। আচ্ছা, তুমি যে দোকানের কথা বললে, তো যখন তুমি ট্রিপে গেছিলে, তখন দোকানটা কি বন্ধ ছিল না তোমার বাড়িতেও চালাচ্ছিল? না, আমার অ্যাকচুয়ালি সকালবেলা তো দোকান খোলা হতো, বিকেলেও দোকান খোলা হতো, দুবেলায় দোকান ছিল। আর আমি যতদিন ছিলাম না ততদিন পুরো ডেলি সকালে দোকান বন্ধ থাকতো, আর বিকেল বেলা করে ভাই খুলতো, যেহেতু ঘরটা থেকে আমার ঘর চলে, আর এই দোকানটা থেকে আমার অ্যাকচুয়ালি ঘর চলে, তো তাই আমাকে হাফ বেলা করে খুলতেই হতো। আগামী দিনে কি নতুন কোনো পরিকল্পনা আছে? আগামী দিনে পরিকল্পনা বলতে এবার পুরোটাই বাবার উপর ইচ্ছা, আর দেখা যাক এবার কোন দিকে টান নিই, এখনো কিছু বলা যায় না। তোমার কোনো ইচ্ছা আছে বা এখানে যাওয়ার ইচ্ছা আছে, ওটাই তো সারপ্রাইজ হবে না, যখন যেখানে যাবো। বাড়ি ফেরার পর মানে দেখেছি আমি যে চুচুড়া স্টেশনে নামার পর থেকে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছো, মানে ফেরার পর এই কয়েকদিনে প্রচুর জায়গা থেকে ডাক পেয়েছো, তো সেটা কেমন লাগে? এটা আমার খুবই ভালো লেগেছে, যে এত মানুষ আমাকে সাপোর্টও করেছে যাত্রাতে, ফিরে আসার পরেও যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। এই যে স্টেশন থেকে নেমে হয়তো দেখেছো অনেক মানুষ যে আমার ভালোবাসা দিয়েছে, তাদেরকে সকলকে একটাই কথা বলবো, অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য, আর এরকম ভাবে আমার যাত্রাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই যাত্রাটা আমি এর আগেও বলেছি, এটা আমার একার যাত্রা নয়, চুচুড়া হুগলি সকলের যাত্রা ছিল, তাই সকল মিলে আমাকে এগিয়ে নিয়ে গেছে। আমরা একদম শেষের দিকেই এসে গেছি, তো শেষ যেটা বলবো যে চুচুড়াবাসীর জন্য উদ্দেশ্যে যদি কিছু বলো। চুচুড়াবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমাকে দেখো দাদা, বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম কমেন্ট করতো, ঠিক আছে, আমি যখন ভিডিও ছাড়তাম বিভিন্ন জায়গায়, তুমি তো চন্দননগর থেকে বলো, ব্যান্ডেল থেকে বলো, ত্রিবেণী থেকে বলো, পাঁচবিড়িয়া থেকে বলো, সবাই আমাকে কমেন্ট করতো যে দাদা তুমি আগের দিকে গো, আমরা তোমার পাশে আছি। তো এই যে যারা আমাকে সাপোর্ট করেছে এতটা দূর, যে আমাকে দুর্দান্ত কমেন্ট করে যে আমাকে নিয়ে গেছো, এত যে আমাকে উৎসাহ দিয়েছো, তাদের সকলকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হুগলি চুচুড়াবাসী সকলকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর চেষ্টা করবো অবশ্যই এর আগেও একটা যাত্রা করার। তো আমার যাত্রা করতে সময় লাগে, কারণ আমি টুকটুক করে নিজেকে তৈরি করি, আর তারপরে আমি যাত্রা স্টার্ট করি। মানে এটা মানে তুমি হয়তো গেছো চুচুড়া একজন ছেলে, বাট তোমার পাশে পুরো দেশ বলতে গেলে দেশই ছিল প্রায়। মানে চুচুড়া বলবো না, চুচুড়া বলে নয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমাকে সাপোর্ট করেছে। আপ টু চন্দননগরের একটা মানুষ ছিল, সে তামিলনাড়ুতে 12 বছর দিয়ে সেটেলমেন্ট হয়ে গেছে,
আচ্ছা, সেই মানুষটা আমাকে প্রচুর হেল্প করে ওখানে, যেহেতু আমি ভাষা ল্যাঙ্গুয়েজের প্রবলেম হতো, সে হেল্প করে। মানে সে কি যোগাযোগ করেছিল তোমার? সে আমার সাথে যোগাযোগ করেছিল SMS এর মাধ্যমে, ফেসবুকের সাথে কন্ট্যাক্টের জন্য। ধন্যবাদ, খুব ভালো লাগলো। আগামী দিনে আরো ভালোভাবে তোমার যাত্রা করো, আর যা যা পরিকল্পনা আছে সেগুলো পূরণ হোক, এটাই চাইবো। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। তো একটাই কথা বলে শেষ করবো, হর হর মহাদেব, জয় বাবা সন্দেশ্বর। তুমিও বলো একটাই হর হর কথা, মহাদেব, হর হর মহাদেব, জয় জয় বাবা বাবা সন্দেশ্বর। এটা বলেই শেষ করব। আর আমি একটাই জানি, এই বাবাই আমাকে পাঠায়, যেখানে যত দূর দূরান্ত পথ যায় না কেন, আমি বাবাকে বিশ্বাস করে বেরিয়ে চলে যাই। আমি এটাই জানি, বাবা আমাকে পাঠাচ্ছে, বাবাই আমাকে ঠিক বাবার কাছে টেনে নিয়ে চলে আসবে। তাই আমি চলে এসেছি আবার তোমাদের সামনে, তোমাদের চুচুড়াতে সামনে সাততলাতেই বসে আছি। এটাই বাবারই পুরো কৃপা।